সুপ্রিয় দর্শক প্রত্যেককে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদ বিশ্লেষণের অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য আজ স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিজ্ঞ দুই আলোচক। আছেন অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক, এবং সর্ববামে রয়েছেন বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক জনাব আবু রুশদ। আপনার দুজনকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজ মূলত আমরা প্রতিদিনের আলোচিত সংবাদগুলো নিয়ে বিশ্লেষণ করে থাকি। এই সংবাদে আসলে কি রয়েছে তা জানতে আমাদের বার্তা কক্ষ থেকে যুক্ত রয়েছেন বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর সালমা ইয়াসমিন। আপনার কাছ থেকে জানবো আজকের দিনের উল্লেখযোগ্য কি সংবাদ রয়েছে। ধন্যবাদ সবুজ। মিরপুর থানার একটি মামলায় রাজধানী বেইলি থেকে সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে ও যাত্রাবাড়ি থানার এক মামলায় সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে সেগুনবাগিচা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। দেশ পুনর্গঠন, গুরুত্বপূর্ণ সংস্কার আর চুরি হওয়া সম্পদ ফিরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর নেতৃত্বে যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এই সহায়তা চান। পাচারকৃত অর্থ ফেরত আনতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাংলাদেশকে আরও 20 কোটি ডলার সহায়তার চুক্তি করেছে সফররত মার্কিন প্রতিনিধি দল। এদিকে আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে 100 কোটি ডলারের ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানিয়েছে। বিকেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করে মার্কিন প্রতিনিধি দল এবং এডিবির প্রতিনিধি দলের সদস্যরা। আগামী মার্চের মধ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবির কাছ থেকে 90 কোটি মার্কিন ডলার পাচ্ছে বাংলাদেশ। বাজেট সহায়তার অংশ হিসেবে চলতি বছর ডিসেম্বরের মধ্যে এডিবি থেকে 40 কোটি ডলার পাওয়া যাবে। আর ব্যাংকসহ বিভিন্ন খাতের সংস্কারের অংশ হিসেবে আগামী মার্চের মধ্যে পাওয়া যাবে আরও 50 কোটি ডলার সহায়তা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সবল ও শক্তিশালী গণতন্ত্র গড়ে তুলতে বাংলাদেশকে এখনও অনেক দূর এগোতে হবে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি কথা বলেন। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বিএনপির অবদানকে খাটো করে দেখার সুযোগ নেই। জানান, ওই আন্দোলনে দলটির 422 জন নেতাকর্মী শহীদ হয়েছেন। দেশ ঠিক পথে যাচ্ছে মনে করেন 71% মানুষ, আর 81% মানুষ চান সংস্কার কাজ শেষ না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকুক। পাস সার্ভে 2024 শীর্ষক এক জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে। ব্র্যাক ইউনিভার্সিটি অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট BIGD জরিপটি পরিচালনা করে। আর 13% মানুষ মনে করেন এই সরকারের দ্রুত নির্বাচন দেওয়া উচিত। সবুজ, এই ছিল দিনের উল্লেখযোগ্য খবরগুলো। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর সালমা ইয়াসমিনের সঙ্গে। আমরা বেশ কিছু বিষয় জানলাম। আমরা আলোচনা শুরু করতে চাই, শুরুটা করব ডক্টর মাহবুবুল্লাহকে দিয়ে। যে আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে সফররত মার্কিন প্রতিনিধি দল তারা বৈঠক করেছেন, যেখানে ডোনাল্ড লুও ছিলেন। তিনি আজকে ফিরে গেছেন দেশে। তিনি যখন আলোচনা করেন সেইখানে দেশ পুনর্গঠন এবং পাচার হওয়া অর্থ ফেরতে সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্র আসলে কিভাবে সহায়তা করতে পারে? আর এই যে পরিবর্তিত পরিস্থিতি, আগে যে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ছিল, এখন বাংলাদেশকে বা ঢাকাকে কিভাবে দেখছে যুক্তরাষ্ট্র? যুক্তরাষ্ট্র অর্থ যে পাচার হয়েছে সে অর্থ মানে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে এটা যদি তারা এস্টাবলিশ করতে পারে যে এর মধ্যে মানি লন্ডারিং এলিমেন্ট আছে, তাহলে তারা আইনি ব্যবস্থা নিতে পারে। এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকারকেও কিন্তু কেসটা তৈরি করতে হবে, এভিডেন্সগুলো তৈরি করতে হবে। একেবারে শুধু শুধু সব কিছুর যুক্তরাষ্ট্র করে দেবে এমনটা ভাবা ঠিক না। এবং বাংলাদেশকেও তথ্য দিতে হবে যে কোথায় কিভাবে হয়েছে, কখন হয়েছে, কার দ্বারা হয়েছে, কোন ব্যাংকের মাধ্যমে বা কোন সূত্রে কোন মাধ্যমে হয়েছে। তো এগুলো অ্যাকচুয়ালি খুব দ্রুত যে এটার থেকে ফল লাভ করা যাবে এটা আমার মনে হয় না। এটা হচ্ছে সময় সাপেক্ষ ব্যাপার এবং আমরা অপেক্ষা করব যে দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায়। আর এই ধরনের ক্ষেত্রে অতীতে আর কোনো এক্সাম্পল আছে কি না আমার ঠিক জানা নাই। জানলে আমি সেভাবে তুলনা করে কথাটা বলতে পারতাম। এখন এই যে যুক্তরাষ্ট্র থেকে বড় একটা দল আসলো, যেখানে আপনি ডোনাল্ড লুর কথা বললেন এবং তাদের আন্ডার সেক্রেটারি অফ ট্রেজারি মহিলা উনিও এসছেন। তো তারা
এই বাংলাদেশকে আর্থিক সহায়তা দেওয়ার কথা বলেছে $20 কোটি, এবং পাশাপাশি বিশ্ব ব্যাংক বলেছে এবং এডিবি। অ্যাকচুয়ালি এই তিনটে মানে সংস্থা বলি বা সরকার এবং দুটো ব্যাংক, এগুলো কিন্তু যে বলা যেতে পারে যে সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক। এডিবিও যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক আছে তার, এবং ওয়ার্ল্ড ব্যাংক তো অনেকে মনে করে যে এটা যুক্তরাষ্ট্র দ্বারাই পরিচালিত। তো সুতরাং মনে হচ্ছে এই প্যাকেজটা যেটা আমরা লিখছি, আর্থিক সহায়তার কিছুটা ব্যাংক খাতে সংস্কারের জন্য, কিছুটা বাজেট সাপোর্ট হিসেবে, কোথাটা এমনি সহায়তা হিসেবে যেটা এসছে বা আসবে, এইটা মোটামুটি মার্কিন যুক্তরাষ্ট্র এই যে বাংলাদেশে একটা সরকার পরিবর্তন হলো এবং একটা সরকার বিদায় নিল, যেই সরকারটাকে আমরা এদেশের জনগণ একটা ফ্যাসিস্ট সরকার হিসেবে মনে করি, এবং ওই সরকারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে কিন্তু যথেষ্ট টানাপোড়েন ছিল। এবং সাবেক প্রধানমন্ত্রী, অনেকে বলেন যে সাবেক প্রধানমন্ত্রী না বলে সাবেক অনির্বাচিত প্রধানমন্ত্রী বা অসাংবিধানিক প্রধানমন্ত্রী, এভাবেও অনেকে বলতে চায়। তো তিনি কিন্তু প্রায়ই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করতেন, এবং তিনি বলতেন যে মার্কিন যুক্তরাষ্ট্র তার সরকারকে ডিস্টেবিলাইজ করতে চায়, এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিনে ঘাঁটি করতে চায়। তিনি তাদেরকে ঘাঁটি দেন নাই বলে যুক্তরাষ্ট্র তার প্রতি বৈরী আচরণ করছে। এবং এই একই ধরনের কথাবার্তা 2001 সালের ইলেকশনের সময়ও কিন্তু উনি বলেছেন যে আমি গ্যাস দেই নাই বলে আমেরিকা আমাকে নির্বাচনে হারিয়ে দিয়েছে। এই ধরনের যেটাকে বলে কক অ্যান্ড বুল স্টোরি, এরকম গাঁজাখড়ি গল্প উনি তৈরি করেন, এবং সে ব্যাপারে উনি খুব সিদ্ধহস্ত। মিথ্যা কথনে তিনি খুব সিদ্ধহস্ত, এবং এই মিথ্যাচারের মধ্য দিয়েই তিনি তার রাজনীতিটা চালিয়ে গেছেন। তা আমি মনে করি যে এই সরকার পরিবর্তনের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে যেটাকে বলা হয় খুব বড় আকারে, বৃহৎ আকারে আর্থিক সহায়তা নিয়ে আসবে ধাপে ধাপে, এবং এটার ফলে যেটা হবে, বাংলাদেশের ইকোনমি নিয়ে সাম্প্রতিককালে আমাদের যে উদ্বেগ তৈরি হয়েছে, উৎকণ্ঠা তৈরি হয়েছে, এবং মানুষের মধ্যে এক ধরনের আস্থাহীনতার ভাব সৃষ্টি হয়েছে, সেইটার ক্ষেত্রে একটা গুণগত পরিবর্তন আসবে। মানুষ আবার ভবিষ্যৎ সম্পর্কে তাদের যে এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশনটা পজিটিভ হবে, ইতিবাচক হবে, এবং যে কোনো ইকোনমির জন্য মনোভাবটা জনগণের ইতিবাচক কিনা, সেখানে জনগণের মধ্যে ইনভেস্টররা আছে, কনজিউমাররা আছে, মানে প্রডিউসাররা আছে, ডিস্ট্রিবিউটাররা আছে, নানান ধরনের এজেন্টসরা আছে, ইকোনমিক এজেন্টসরা আছে। এরা যদি কনফিডেন্ট ফিল করে বা তাদের কনফিডেন্স লেভেলটা যদি আস্তে আস্তে মানে উপরের দিকে উঠতে থাকে, তাহলে ইকোনমিও সেইভাবে পিক আপ করে, এবং মানুষও কিন্তু সাধারণ কর্মজীবী মানুষ যারা খেতে খামারে কাজ করে, কলকারখানায় কাজ করে, বা যারা এন্টারপ্রেনার, তারা সবাই উৎসাহিত বোধ করে, এবং এর মাধ্যমে কিন্তু ওই যে বাংলাদেশ একেবারে দেউলিয়া হয়ে যাচ্ছে, আসলেই দেউলিয়া হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, ব্যাংকগুলি তো দেউলিয়া, অনেকগুলো ব্যাংক দেউলিয়া অবস্থার কাছাকাছি রয়েছে। তো এই ধরনের সিচুয়েশন থেকে বেরিয়ে আসার ব্যাপারে একটা স্বস্তি সৃষ্টি হবে, এইটাই আমি মনে করি যে পজিটিভ দিক। জি, জনাব আবু রুশদ, একই প্রশ্ন আপনার কাছেও করতে চাই যে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আগের সরকার বা পদচ্যুত বা ক্ষমতাচ্যুত যেই সরকার বলি না কেন, শেখ হাসিনা সরকার, তখন যে রিলেশনটা ছিল, এখনকার রিলেশনটা আসলে কোন পর্যায়ে, কোন চোখে ঢাকাকে দেখছে যুক্তরাষ্ট্র? এই যে আমরা এখন সংস্কারের কথা বলছি, গুরুত্বপূর্ণ বিভিন্ন সংস্কার, কিংবা এই যে দেশ পুনর্গঠনের প্রশ্নে যে সব সহায়তার কথা বলছি, যুক্তরাষ্ট্র আসলে আমাদেরকে কিভাবে সহায়তা করতে পারে? আপনি অবশ্যই পার্থক্য থাকবে, তার কারণ যেটা ডক্টর মাহবুবুল্লাহ স্যার বলেছেন যে প্রত্যেকটা ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে খোঁটা দেওয়া হতো, অশ্লীল ভাষায় গালাগালি করা হতো, তাদের রাষ্ট্রদূতদেরকে এখানে গাড়িতে আক্রমণ করা হয়েছে, রাষ্ট্রদূতের গাড়িতে, এবং কাজের বেটি মর্জিনা এই সমস্ত শব্দ রাষ্ট্রদূতদেরকে নিয়ে বলা হতো। এগুলো তো ছিল, এগুলো অত্যন্ত নিচু মানের কাজ তখন হতো। তো এখন একটা কোয়ালিটিটিভ পার্থক্য আমরা তো অবশ্যই দেখতে পারবো। তো সবচেয়ে বড় যেই জিনিসটা হচ্ছে যে স্যার তো অর্থনীতির কথাটা বললেন, আর আমি বলছি যে
আঞ্চলিক যে পরিস্থিতি বর্তমানে আমাদের বঙ্গোপসাগর এলাকায়, আমাদের পাশে মণিপুরে এবং এই যে ব্যাপারগুলো ঘটছে বা বার্মা মায়ানমারে যে চলছে, এই সামগ্রিক বিষয়টা নিয়ে যদি আমরা ভাবি তাহলে আবার একটা নিরাপত্তার ছত্রছায়াও বাংলাদেশের দরকার। এই নিরাপত্তার ছত্রছায়াটা দরকার আরও বেশি কারণে যে ভারত বর্তমানে এই বিগত সরকারের পরিবর্তনের পর তাদের যে আচরণ আমরা লক্ষ্য করছি, তাদের পররাষ্ট্র দপ্তরের এবং সরকারের, তাতে মনে হচ্ছে যে তারা আমাদের প্রতি খুব একটা ক্ষোভ প্রকাশ করছেন। এতগুলো যে মানুষ মারা গেল, এভাবে নিহত হলো, শহীদ হলো, তাদের ব্যাপারে তারা এখন পর্যন্ত একটি সহানুভূতির কথা কিন্তু তাদের রাষ্ট্র থেকে বলা হয়নি। তাদের সরকারি, তারা এটা বলবে না, তার কারণ তারা বাংলাদেশে সবসময় চায় যে তাদের কথিত বন্ধুত্বপূর্ণ একটি সরকার থাকুক, যাতে তাদের কতগুলা কৌশলগত জিনিস বাস্তবায়ন হোক। এবং এই যে ভারতীয় চাপগুলো আমাদের দেশে বিভিন্নভাবে অব্যাহত থাকবে, তারা এটা অব্যাহত রাখবেই। এখন আমরা যদি এখান থেকে নিজেদেরকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে আগে এই চাপগুলো আমাকে প্রতিহত করতে হবে। এবং চাপগুলো প্রতিহত করা মানে কি, আপনাকে কৌশলগতভাবে মিত্র আপনার নির্ধারণ করতে হবে। এখন মিত্র নির্ধারণ করতে গেলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন হচ্ছে আমাদের দুটো পরাশক্তি, যারা আমাদেরকে এখন একটা ছত্রছায়া দিতে পারে। আমরা যদি এদের ছত্রছায়ার মধ্যে থাকতে পারি, তাহলে হয়তো আমরা দেখব যে আমাদের এই নিরাপত্তা ইস্যুগুলো, সেগুলো এক্সটার্নাল ইন্টারনাল বোথ, এগুলো আমরা অনেকটা কাটাতে পারবো এবং তাদের সহায়তা নিতে পারবো, মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, চীন বা পশ্চিমা দেশগুলোর। তাহলে আমরা আমাদের এই এলাকাটাকে একটা স্থিতিশীল অবস্থায় যদি রাখতে পারি, যে এই যে রোহিঙ্গা ইস্যু, তারপরে বার্মা অ্যাক্ট, মায়ানমারে যা হচ্ছে, বা বঙ্গোপসাগর এলাকায় আমরা যদি এগুলোকে ঠিকমতো খেলতে পারি, আসলে আমাদের নিজেদের আগ্রহটা থাকতে হবে, তাহলে আমরা সামনের দিকে যেতে পারবো। এক্ষেত্রে আমি তো বলেন যে কোনো জিওপলিটিক্সের ক্ষেত্রে পাশের দেশের সাথে সম্পর্ক রাখাটা গুরুত্বপূর্ণ। অবশ্যই গুরুত্বপূর্ণ। এখন কথাটা হচ্ছে যে ভারত যদি বারবার একই কথা বলতে থাকে যে ওদের আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো বন্ধু নেই, আপনি লক্ষ্য করেন জিনিসটা, তাহলে বাংলাদেশ করবে কি? এভাবে একটা আন্দোলনের পরে, একটা মানুষের গণ বিপ্লবের পরে একটা সরকার এসছে বা এতগুলো মানুষ মারা গেছে, একটা সহানুভূতি তারা জানিয়েছে তাদের সরকারি লেভেল থেকে। তাদের কি উচিত ছিল না? তারা 71 সালে তো আমাদেরকে সহায়তা করেছে। কেন করেছে? মানবতার কারণে করেছে, তারা বলে সেটা। তাহলে এখন কি যারা মারা গেছে, যারা নিয়ে শহীদ হয়েছে, তারা কি মানবতার জন্য মারা যায়নি, গণতন্ত্রের জন্য মারা যায়নি? তারা বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, কিন্তু তারা তো গণতান্ত্রিক আমাদেরকে সেভাবে রাখতে চায়নি। আপনি বিগত কয়েকটা বছর তারা একটা স্বৈরতন্ত্র আমাদের উপরে চাপিয়ে দিয়ে তাকে যেনতেনভাবে রাখার চেষ্টা করেছে। এখন আমি আপনার ব্যাপারটাতে আসি, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে এসছে। দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আগ্রহ দেখাচ্ছে বাংলাদেশের সাথে আরো গ্রেটার স্কেলে, বড় পরিসরে যাওয়ার। সেটা হচ্ছে সিকিউরিটি বিষয়গুলোতে। যেমন তাদের যে ইউনাইটেড স্টেটস ইউএস নেভাল ইনস্টিটিউট, যেটা তার অফিসিয়াল টুইটার পেজে তারা কি বলছে, 24শে আগস্ট তারা একটা বিবৃতি দিয়েছে। এগুলো কিন্তু অফিসিয়াল বিবৃতি। বাংলাদেশ কুড বি অ্যান ইম্পর্টেন্ট সিকিউরিটি পার্টনার ফর দ্য ইউনাইটেড স্টেটস উইথ ডিজায়ারেবল ফ্যাসিলিটিস অন দ্য বে অফ বেঙ্গল অ্যান্ড অ্যান ইন্টারেস্ট ইন এ ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক। মানে কি, আপনার এই যে বে অফ বেঙ্গল এলাকায় আপনার একটা নিরাপত্তা বলয় বা এটা নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটা নিরাপদ বে অফ বেঙ্গল এলাকা, বঙ্গোপসাগর এলাকা নিশ্চিত করার জন্য তারা আমাদের সাথে আসতে চাচ্ছে। আমাদেরকে তো সেই তাদের আহ্বানে সাড়া দিতে হবে। তারা বৃহৎ শক্তি, মনে হয় তারা পৃথিবীর 1 নম্বর সুপার পাওয়ার, ধরেন চায়না পৃথিবীর 2 নম্বর সুপার পাওয়ার। আমরা চায়নার কাছে যত না দায়বদ্ধ, চায়না কিন্তু আমার কাছে দায়বদ্ধ না, বা মার্কিন যুক্তরাষ্ট্র আমার কাছে দায়বদ্ধ না। আমরা ছোট দেশ, ছোট দেশের নিরাপত্তা রক্ষা করতে হয় আপনার অ্যালায়েন্সের মাধ্যমে। আপনি বড় রাষ্ট্রের সাথে, বড় দেশের সাথে আপনি একটা অ্যালায়েন্স তৈরি করবেন। যেমন সিঙ্গাপুর ছোট্ট একটা রাষ্ট্র, তারা টিকে আছে কিভাবে? সমস্ত পশ্চিমা দেশের সাথে তাদের অ্যালায়েন্স। আপনার দক্ষিণ কোরিয়া কিভাবে টিকে আছে, আপনার জাপান কিভাবে টিকে আছে, এগুলো তো দেখতে হবে আমাদেরকে। তা আমাদের এই তিন দিকে ভারত, আমাদের মায়ানমারের সীমান্তে গন্ডগোল চলছে, সমস্যা তৈরি হচ্ছে, যে কোনো মুহূর্তে এগুলো আমাদের দেশের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। অলরেডি টেকনাফের অবস্থা খারাপ। তা আমাদেরকে নিরাপত্তাটা নিতে হবে, এটা যুক্তরাষ্ট্র আমাদেরকে দিতে প্রস্তুত। এবং আমি আরো যে সমস্ত খবর পাচ্ছি যে তারা চায় যে বাংলাদেশ কাছে আসুক। আমাদেরকে এটা নিতে হবে আমাদের স্বার্থে। আমরা যদি ওদেরকে কাছে নিই এবং চায়নাকে কাছে টানি, তাহলে ভারত কিছুটা এই যে সমস্ত কথাবার্তা বলছে, এই কথাগুলো আমরা ঠেকাতে পারবো, এই জিনিসগুলোকে আমরা প্রতিহত করতে পারবো। তখন হয়তো এমন হতে পারে যে না, তারা আমাদের সাথে একটা ভালো সম্পর্ক এই সরকারের সাথেও বা পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে তার সাথে রাখতে তারা বাধ্য হবে। হ্যাঁ, জিনিসটা হচ্ছে তাই। জি স্যার, আপনার কাছে জানতে চাইবো যে আসলে যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্কের দরকারটাই বা কি? আমাদের পাশে চীন আছে, ভারত আছে, এই দুটি পাশের দেশ রেখে আমরা দূরের দেশ যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক
বাড়াতে আগ্রহী কেন, বা তারাই বা আমাদের পুরো আগ্রহ দেখাচ্ছে কেন? পুরনো আপনার পৌরাণিক সাহিত্যে একটা কথা আছে, কাছের লোকেরা যদি তোমার শত্রুতা করে, বৈরিতা করে তোমার প্রতি, তাহলে তুমি দূরের বন্ধু খোঁজ করো। এটা একটা খুব পুরনো মানে একটা ডিকটাম। এবং ভারত আমাদের প্রতি কি আচরণ করছে, সাম্প্রতিক যে ঘটনাবলী এবং শেখ হাসিনা দিল্লিতে যাওয়ার পরে তাদের মধ্যে যেই ধরনের এক ধরনের তাদের নিরাপত্তা নিয়ে তাদের যে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে, তারা জরুরি সভা ডেকেছে সিকিউরিটির, সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল কন্টিনিউয়াসলি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রাখছে। এবং সেখানে আমরা একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে কংগ্রেস নেতা কি জানি না, রাহুল গান্ধীও বলছে আমরা এই ইস্যুতে এই বিজেপি সরকারকে আমরা সাপোর্ট দেই। আমি কিন্তু বহুদিন থেকে একটা কথা বলে আসছিলাম, সেটা হচ্ছে আমাদের দেশে অনেকের ধারণা আছে যে কংগ্রেস একটা ভালো দল, সেকুলার দল, মুসলমানদেরকে ভালো পছন্দ করে, এবং কংগ্রেসের সঙ্গে আমরা যত ঘনিষ্ঠ হতে পারি অন্য সাম্প্রদায়িক দল, বিজেপির মতো সাম্প্রদায়িক দল, হিন্দুত্ববাদী দল, এদের সঙ্গে আমরা সেভাবে মানে ঘনিষ্ঠ হতে পারি না। তো আসলে বাস্তব বিচারে কিন্তু এই দুটো দল, কংগ্রেসই বলি আর বিজেপি বলি, দুটো দলই ইন সাবস্টেন্স তাদের আচরণ কিন্তু প্রায় একই রকম। সেটা বাংলাদেশ প্রশ্নে, শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, একটা সামগ্রিক দর্শনের ক্ষেত্রে। হ্যাঁ, একটা হচ্ছে ঘোষিত হিন্দুত্ববাদী, আরেকটা হচ্ছে অঘোষিত হিন্দুত্ববাদী। এই হলো পার্থক্য। সেটা কীরকম, একটা ছোট্ট ঐতিহাসিক এক্সাম্পল দেওয়া যায়। সেটা হচ্ছে বাবরি মসজিদ যখন ভাঙা হয় তখন কিন্তু ভারতের কেন্দ্রীয় সরকার কিন্তু কংগ্রেসের সরকার ছিল। এরপরে রাজীব গান্ধী যখন নির্বাচনী প্রচার অভিযানে নামেন, তখন তিনি তার আদর্শ হিসেবে ঘোষণা করেছিলেন যে তিনি ভারতে রাম রাজ্য প্রতিষ্ঠা করতে চান, এবং তার নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন অযোধ্যা থেকে, যেখানে এই যে তারা কথিত রাম মন্দির আর মানে বাবরি মসজিদে অবস্থিত। এর মধ্য দিয়ে কিন্তু তিনি যে একটা হিন্দু ভোটারদেরকে নিজ পক্ষে টানা সেই চেষ্টা করছিলেন, এবং সঙ্গে সঙ্গে কংগ্রেসের ঘোষিত আদর্শ থেকে অনেক বিশালভাবে মারাত্মকভাবে ডেভিয়েট করে আসছিলেন। এবং আমাদেরকে এটাও বুঝতে হবে ঐতিহাসিকভাবে ভারতে যে হিন্দুত্ববাদী দলের উদ্ভব হয়েছে, সেই দলগুলো কিন্তু, সেই দল বা সেই গোষ্ঠী কিন্তু কংগ্রেস থেকে কিন্তু বেরিয়ে আসছে, বেরিয়ে এসে তার অফশুট হিসেবে আজকে তারা ভারতব্যাপী একটা বৃহত্তর দলে পরিণত হয়েছে। সুতরাং এই যে ভারতীয়দের যে বাংলাদেশ সম্পর্কে যে অবস্থান, এই অবস্থানে যে অতি নিকট ভবিষ্যতে কোনো ভালো অবস্থান সৃষ্টি হবে, এটা আশা করা এক ধরনের বাতুলতা মাত্র, এছাড়া আর কিছুই না। এবং এই অবস্থাতে বাংলাদেশকে অবশ্যই তার নির্ভরযোগ্য মিত্র খুঁজতে হবে, যেই মিত্রকে বিশ্বাস করা যায়, যার উপর আস্থা রাখা যায়, খুঁজতে হবে। এবং ভারত কিন্তু একটা কিন্তু বড় শক্তি। আবার এটাও আমাদেরকে মনে রাখতে হবে, মার্কিন যুক্তরাষ্ট্র তার স্ট্র্যাটেজিক কারণে কিন্তু ভারতকে কাছে টানার চেষ্টা করে, এবং ভারতকে বিরক্ত না করার কথা চিন্তা করেই মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এই বাংলাদেশের যে বহুদিন ধরে একটা ফ্যাসিবাদী সরকার, স্বৈরতান্ত্রিক সরকার চলছিল, সে ব্যাপারে খুব বড় ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করে নাই। এমনকি ওয়াশিংটন পোস্টে এই আন্দোলন চলার সময় একটা রিপোর্ট বেরিয়েছিল, সেই রিপোর্টটার মূল কথাটা হচ্ছে যে ভারতের পারসুয়েশনের ফলে আমেরিকা একটু গো স্লো পলিসি নিয়েছে। কতটুকু বিশ্বাসযোগ্য, কতটুকু বিশ্বাসযোগ্য নয়, সেই বিতর্কে আমি যেতে চাই না। তবে আমেরিকা নিঃসন্দেহে ভারতকে গুরুত্ব দেয়, এবং আমেরিকান প্রেসিডেন্টদের যে স্টেট অফ দ্য ইউনিয়ন যে বক্তৃতা প্রতি বছর তারা দেয়, সেখানে প্রায় সব প্রেসিডেন্ট কনসিস্টেন্টলি একের পর এক বলে আসছে যে ইন্ডিয়া ইজ দি ন্যাচারাল লিডার অফ সাউথ এশিয়া। আর এর পাশাপাশি ভারত কিন্তু বহুদিন থেকে বলে আসছে যে ইন্ডিয়ান ওশান ইজ বেসিক্যালি এ লেক অফ পিস অ্যান্ড ইটস অ্যান ইন্ডিয়ান লেক। এই ধরনের একটা অবস্থান ভারতের ছিল বা আছে। ভারত আবার কৌশল করে কিছুটা রাশিয়ার সঙ্গেও কিন্তু সম্পর্ক রাখতে চায় এবং রাখার চেষ্টা করছে।
এবং বজায়ও রাখছে। এটা নিয়েও আবার মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এক ধরনের অস্বস্তি আছে। তো সব মিলিয়ে আমরা এখানে কিন্তু একটা জায়গা করে নিতে পারি। সেই জায়গাটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও আমাদের সদ্ভাব, এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলের যে নিরাপত্তা বলয় তারা চিন্তা করে, সেই নিরাপত্তা বলয়ের সঙ্গে আমাদের স্বার্থ কতটুকু যাবে, সেটা কতটুকু কম্প্যাটিবল হয়, কতটুকু খাপ খায়, সেটা আমাদেরকে হিসাব নিকাশ করতে হবে। তার পাশাপাশি চীনের যে স্বার্থ, চীনের মূল স্বার্থটা কিন্তু বেসিক্যালি হচ্ছে তাদের সাপ্লাই অফ এনার্জি, অর্থাৎ অয়েল সাপ্লাইয়ের রুটটা খোলা রাখা। এবং সেই রুটের ব্যাপারে এখন যে রুট যেটা ব্যবহার করা হয় প্রধানত, সেটা তো মালাক্কা স্ট্রেট দিয়ে এবং একটু ঘুরে। কিন্তু এই মালাক্কা স্ট্রেট যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু চীনের এই যে গোটা ইকোনমির উপর একটা প্রচণ্ড চাপ পড়বে। মানে এনার্জি সাপ্লাই, অয়েল সাপ্লাই না থাকলে যা হয়, হ্যাঁ, সেটা বিদ্যুৎ উৎপাদন বলুন, মানে গাড়ি ঘোড়া চলাফেরা ইয়ে করা বলুন, মানে দৈনন্দিন জীবনে এটা বিরাট প্রভাব ফেলবে। তো ফলে তারা কিন্তু বার্মাকেও, মিয়ানমারকেও ব্যবহার করার চেষ্টা করছে, যে মিয়ানমারের মধ্য দিয়ে একটা রাস্তা কুনমিং পর্যন্ত দিয়ে যাওয়া যায় কিনা, এবং এই ব্যাপারে তারা অনেকটা এগিয়ে গেছে। কাজেই একটা জটিল একটা ব্যাপার কিন্তু সব কিছু মিলিয়ে। হ্যাঁ, আবার অন্যদিকে ভারতের সঙ্গে চীনের সম্পর্ক যেমন আছে, আর্থিক সম্পর্ক আছে, বাণিজ্য, বিশাল বাণিজ্য সম্পর্ক আছে, এবং সেই ক্ষেত্রে ইন্ডিয়ার বাণিজ্য ভারতের সঙ্গে কিন্তু ডেফিসিট বাণিজ্য। কিন্তু আবার অন্যদিকে আমরা দেখছি যে সীমান্ত নিয়ে দুই পক্ষের মধ্যে মনোমালিন্য এবং মাঝে মাঝে সংঘাতের দিকেও যাচ্ছে। কিন্তু স্যার এই দুটি দেশের সাথেই তো আমাদের বাণিজ্যটা সবচেয়ে বেশি, চীন এবং না, ইন্ডিয়া। এবং ভারতেরও একই ধরনের অবস্থা। ভারত যে এত শিল্পায়িত একটা দেশ তুলনামূলকভাবে, তারপরেও মানে মানে ভারতেরও চীনের সঙ্গে বাণিজ্য কিন্তু ইয়ে না, পজিটিভ না, এটা নেগেটিভ, মানে এটা ডেফিসিট আছে। মানে চীন ভারতে যেই পরিমাণ এক্সপোর্ট করে, তার চাইতে ভারত বিপরীতভাবে চীনের সেই পরিমাণ এক্সপোর্ট করতে পারে না, যেটাকে আমরা বাণিজ্য ঘাটতি বলে থাকি। বাণিজ্য ঘাটতি আছে। বাণিজ্য ঘাটতি একটা, মানে এটা নিয়ে অর্থনীতিবিদরা ওইভাবে চিন্তা করেন না। তারা মনে করেন কোনো এক দেশের সঙ্গে আমার ঘাটতি হবে, আবার আরেক দেশের সঙ্গে আমার কি বলে মানে উদ্বৃত্ত থাকবে, এই উদ্বৃত্ত আর ঘাটতি মিলে একটা ভারসাম্য আসবে। এইটা, এবং এটা যদি রাখা যায়, তাইলে এই ঘাটতিটা কোনো একটা নির্দিষ্ট দেশের সঙ্গে ঘাটতিটা খুব উদ্বেগের বিষয় নয়। তবে অনেক সময় দেখা যায় যে এই ঘাটতিটা কমানো যায়, ফ্রেন্ডলি যদি একটা রিলেশন থাকে, যেটা ভারত বাংলাদেশের প্রতি সেইভাবে কখনোই ফ্রেন্ডলি আচরণ করেনি। এই যে তারা ট্যারিফ ব্যারিয়ার, নন ট্যারিফ ব্যারিয়ার রেখেছে, এবং নন ট্যারিফ ব্যারিয়ার কী মাত্রায়, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে যে সমস্ত জিনিসগুলো রপ্তানি হয় ভারতে, সেইটার গুণগত মান পরীক্ষা করার জন্য আপনার দিল্লিতে নিয়ে পরীক্ষা করতে হবে বা পুনেতে নিয়ে পরীক্ষা করতে হবে। এই ধরনের আপনি কিন্তু জিনিস কলকাতায় নিয়ে এসছেন, হ্যাঁ, সাপ্লাই মানে আপনার ইয়ের মাধ্যমে, কিন্তু আপনার মালটা পড়ে আছে। স্যার মার্কিন যুক্তরাষ্ট্র তো আমাদেরকে ব্যারিয়ার দিয়ে রেখেছে। আমরা যে জিএসপি ফ্যাসিলিটি আগে পেতাম, সেটা না, সেটাকে আপনি ব্যারিয়ার বলতে পারেন না। সেইটা হলো একটা ফ্যাসিলিটি, একটা সুবিধা, হ্যাঁ, এটা প্রেফারেন্সিয়াল একটা ট্রিটমেন্ট। হ্যাঁ, কিন্তু এইটার সঙ্গে কিন্তু নন ট্যারিফ ব্যারিয়ার যেটা বা ট্যারিফ ব্যারিয়ার যেটা, সেটার মধ্যে একটা পার্থক্য আছে। স্যার এই যে সম্পর্ক উন্নয়ন হচ্ছে, এবং ফলে কি আমরা জিএসপি আবার ফেরত পেতে জিনিসগুলো পারি? রেখেছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির সঙ্গে বা একটু গরিব দেশগুলোর সঙ্গে একটু মানে সম্পর্ক ভালো রাখা, তাদেরকে কিছু সুবিধা দিয়ে টিএসপি, মানে এই যেটা বললেন যে ইয়ের কথা, জিএসপি ফ্যাসিলিটি বা ইত্যাদি, এইটা তো একটা সুবিধা। এইটা তো ওই যে অর্থে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা, এর কাজে এই অগ্রাধিকার দিচ্ছে আপনাকে। হ্যাঁ, জি। জনাব রুশ, আপনার কাছে যে বিষয়টা জানতে চাইবো, যে স্যার যেটা বলছিলেন যে আমরা আসলে দেখে থাকি বাংলাদেশ নিয়ে অনেক দেশেরই আগ্রহ আছে, ভারতের যেমন আছে, চীনের আগ্রহ রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র আগ্রহের কথাও রয়েছে। অনেকে তো যুক্তরাষ্ট্র সম্পর্কে নেতিবাচক কথাও বলে থাকেন, যেটা স্যার কিছুক্ষণ আগে বলছিলেন, বিশেষ করে আমাদের সেন্ট মার্টিন কিংবা বে অফ বেঙ্গল। তো এইসব দিক থেকে যুক্তরাষ্ট্রের আগ্রহের কারণ কি আসলে এইসব কারণ, নাকি জিও পলিটিক্স, অন্য কোনো পলিটিক্সও রয়েছে? আমি তার আগে বলি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নত হোক, বা পশ্চিমা দেশের সাথে বা মুসলিম দেশগুলোর সাথে, এটা ভারত কখনোই চায় না। একই সাথে চীনও চায় না, রাশিয়াও চায় না। আপনাকে জাস্ট একটা আজকের মানে একটা খবর বলি, মানে গতকালকের আর কি, যে গত বৃহস্পতিবারে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়েনির বিশেষ মিটিং হয়েছে। সেখানে তারা কি বলছে যে তারা তাদের সীমান্ত সমস্যা সমাধান করবে, বলছে আমাদের এক হওয়া দরকার। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ছুটে গেছেন অজিত দোভাল। কেন ছুটে গেলেন? চীনের তো বৈঠক করতে পারতেন, বা চীনের পররাষ্ট্রমন্ত্রী আপনার দিল্লিতে আসতে পারত। রাশিয়া, চীন, ইন্ডিয়া, এটা একটা নেক্সাস, এটা আপনারা স্বীকার করুন আর না করুন, বর্তমান প্রেক্ষাপট এটা। এই তিনটা শক্তি মায়ানমারের সামরিক জান্তাকে সমর্থন জানিয়েছিল দৃঢ়ভাবে। স্যার যেটা বলছিলেন যে এই যে সাপ্লাই রুটটা চীনের যেটা করার কথা, সেটা কিন্তু অলরেডি ডিসরাপ্টেড হয়ে যাচ্ছে বর্তমান বার্মা অ্যাক্টের বাস্তবায়নের পরে। এখন মায়ানমারের প্রায় ৭৫ এলাকা গেরিলাদের দখলে, মায়ানমার সরকারের, জান্তা সরকারের হাতে নেই। শুধুমাত্র আপনার আরাকানের নিচ থেকে যে কুনমিং পর্যন্ত, ইউনানের কুনমিং পর্যন্ত গ্যাস পাইপলাইনটা আছে, তাও আরাকান আর্মির সাথে বোঝাপড়া করে চীনকে এটা বাস্তবায়ন রাখতে হচ্ছে। রাশিয়া ওইখানে ছিল, এই কোভিডের মধ্যেও তারা অস্ত্রপাতি সরবরাহ করেছে মায়ানমারের সামরিক জান্তাকে, তারা ওখান থেকে গুটিয়ে চলে যেতে হয়েছে। ভারত অস্ত্রপাতি দিয়েছিল, এমনকি সাবমেরিন দিয়েছিল আপনার মায়ানমারের সামরিক জান্তাকে। এদিকে বলছে সে গণতান্ত্রিক দেশ, আর একটা সামরিক জান্তাকে তারা অস্ত্র দিয়ে সাহায্য করছে। তাদের লক্ষ্য হচ্ছে এই যে মালাক্কা প্রণালী এবং আমাদের যে বঙ্গোপসাগর এই এলাকাটায় কখনো যাতে পশ্চিমা শক্তি কেউ না আসতে পারে। আমরা একটা কথা বারবার আবেগের বশবর্তী হয়ে বলে ফেলি যে এই সেন্ট মার্টিন আমেরিকা নিয়ে গেল, এটা এই করলো সে করলো। আচ্ছা, মংলা পোর্ট আর চিটাগাং পোর্ট কাকে দেওয়া হয়েছে? মংলা পোর্ট তো ভারতকে দেওয়া হয়েছে, তখন কথা বলা হয় না কেন? আমি কোথা থেকে ফ্যাসিলিটি বেশি পাবো? এই যে আপনার সেন্ট পিটার্সবার্গে যে ভারত চীনের সাথে বসছে, এটা কি আমাদের ধর্তব্যে নেওয়া দরকার না? রাশিয়াতে কেন বসছে? আপনাদের যদি স্মরণ থাকে, গত বছর যখন পৃথিবীর বেশিরভাগ দেশ বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য চাপ দিয়ে আসছিল, কথা বলছিল, তখন রাশিয়া, চীন, ভারত এবং ইরান, এই চারটা দেশ, শুধুমাত্র এই চারটা দেশ তদানীন্তন স্বৈরশাসকের পক্ষে বিবৃতি দিয়েছে, কন্টিনিউয়াসলি বিবৃতি দিয়েছে, এবং নির্বাচনের পর সবার আগে এরা সমর্থন জানিয়েছে, রাশিয়া, চীন এবং ভারত। আপনি যদি খেয়াল থাকে এই বছর নির্বাচনের পরে, কথিত নির্বাচনের পরে, এরপরে আসেন এই যে আন্দোলনটা হলো, আন্দোলন 5 তারিখে সফল হয়েছে। তো আপনি তার 3 কি 4 দিন আগে চীনের পররাষ্ট্র দপ্তর বিবৃতি দিয়েছে, সেটা আমাদের দেশের সব পত্রিকাতে এসছে, যে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে, স্থিতিশীলতা ফেরত আসছে, সরকারের নিয়ন্ত্রণে চলে আসছে। লিবিয়ার গাদ্দাফির পতনের 2 দিন আগে চীন একই রকমের বিবৃতি দিয়েছিল। আমার কথাটা হচ্ছে, চীন যদি বাংলাদেশ থেকে তার অস্তিত্ব, তার যে পলিসি আর কি, সেটা যদি বাস্তবায়ন করতে চায়, চীনকেও বাংলাদেশের জনগণের সাথে থাকতে হবে। কিন্তু রোহিঙ্গা প্রশ্ন তারা থাকেনি তো। তারা আমাদের জাতিসংঘে প্রত্যেকটা ক্ষেত্রে যখন রোহিঙ্গা এই বিষয়ে ভোটের আয়োজন করা হয়েছে, তখন চীন, রাশিয়া আমাদের বিপক্ষে ভোট দিয়েছে। আমাদেরকে এটাও খেয়াল রাখতে হবে, চীনকে আগে যে চীন ছিল, আর শি জিনপিং আসার পর থেকে 12 সালে প্রেসিডেন্ট শি জিনপিং ক্ষমতা নেওয়ার পর থেকে চীন অনেকটা পৃথক, অনেকটা অন্যরকম চীন। আপনি লক্ষ্য করেন, লাওস চীনের প্রতিবেশী রাষ্ট্র, লাওসকে একটা ভ্যাসেল স্টেট বানিয়ে দিয়েছে। কম্বোডিয়াতে গণতন্ত্র প্রায় প্রতিষ্ঠিত হয়েছিল, ভালোভাবে চলছিল কম্বোডিয়াতে একটা স্বৈরশাসন তারা প্রতিষ্ঠিত করেছে। তারপরে আসেন মায়ানমারের সামরিক জান্তাকে তাদের সাপ্লাই রুট রাখবে বলে কি মানুষ মেরে, মায়ানমারের সামরিক বাহিনী দিয়ে তাদের হাজার হাজার লোকরে মেরে গুম করে তাদের সাপ্লাই রুট নিতে হবে? এইটা একটা নিবর্তনবাদী। তারা বাংলাদেশেও সমর্থন করেছে নিবর্তনবাদকে। তা আমাদেরকে এই বিষয়টাও দেখতে হবে। আবার এটাও দেখতে হবে যে চীন ছাড়া চলবে না, চীন ছাড়া ইউরোপও চলে না, আমেরিকাও চলে না। আমেরিকার সাথে সবচেয়ে বেশি বাণিজ্য হচ্ছে চীনের। আর স্যার যেটা বলছিলেন, ভারতের সাথে তাদের বাৎসরিক বাণিজ্য হচ্ছে $100 বিলিয়ন। আপনার এই যে চীনের যত স্মার্টফোন আপনি বাংলাদেশে দেখেন, অপ্পো, ভিভো, শাওমি, এই প্রত্যেকটার কারখানা এখন তারা ভারতে তৈরি করেছে। চীন কেন তৈরি করেছে? তাদের এই সম্পর্কটা দরকার। তাদের দুজনের কথা হচ্ছে যে আমরা এই দুজনের দুটা শক্তি এখানে আসি, এই বঙ্গোপসাগর এলাকাটাতে যেন আমেরিকা আসতে না পারে। এটা একটা বড় বাধা বাংলাদেশের এই আমেরিকার সাথে সম্পর্কটাকে আপনি তৈরি করা। কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমরা যদি আমাদের ছোট রাষ্ট্র হিসেবে নিরাপত্তা নিশ্চিত করতে চাই, তাহলে আজ হোক কাল হোক এটা আমাদেরকে এদের মার্কিনীদের সহায়তা নিতেই হবে। আপনি চীনের যে সামরিক সহায়তা আমরা নেই, সেটা থাকবে, বাণিজ্য থাকবে, কিন্তু আমাদেরকে একটা জোটবদ্ধতার মধ্যে যেতে হবে। যে জোটবদ্ধতাটার মধ্যে, এই যে আবারও বলছি, যে সিঙ্গাপুর গিয়েছে, যে জোটবদ্ধতার মধ্যে দক্ষিণ কোরিয়া গিয়েছে, জাপান গিয়েছে, এবং আজকে দেখেন এই দেশগুলো কত উন্নত। একটা কথা প্রায় আমাদের দেশের কমিউনিস্টরা এবং উগ্রবাদীরা বলে যে মার্কিন যুক্তরাষ্ট্র যার বন্ধু তার শত্রুর প্রয়োজন নেই। আপনি দেখান একটা রাষ্ট্র
যার বন্ধু মার্কিন যুক্তরাষ্ট্র, যেখানে গেছে সেই দেশটা অনুন্নত আছে কিনা। জাপান পৃথিবীর অন্যতম উন্নত রাষ্ট্র, গণতন্ত্র আছে। দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন্স, আপনার সিঙ্গাপুর, কোন দেশটা গরিব, কোন দেশটা আপনি। তারপরে এই যে আসিয়ান কান্ট্রির যে দেশগুলো আছে, আপনার থাইল্যান্ড থেকে শুরু করে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এই সিঙ্গাপুর, প্রত্যেকটা দেশ এখন স্থিতিশীল আছে। আরেকটা বড় কথা বলি, ভিয়েতনাম কার সাথে যুদ্ধ করে স্বাধীন হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। লাখ লাখ লোক জীবন দিয়েছে। আপনারা গিয়ে দেখতে পারেন, ভিয়েতনামের দানাং নামে একটা পোর্ট আছে। দানাং পোর্টে মার্কিন যুক্তরাষ্ট্রের 3টা নৌযান থাকে, সামরিক নৌযান থাকে। একজন রিয়ার অ্যাডমিরালের নেতৃত্বে ভিয়েতনাম নৌবাহিনীকে ট্রেনিং দেওয়া হয়, প্রশিক্ষণ দেওয়া হয়। ভিয়েতনাম তার নিরাপত্তাটা কিন্তু তার শত্রুর কাছ থেকে, মানে আগের শত্রুর কাছ থেকে নিয়ে নিশ্চিত করেছে। কেন? তাদের সাথে ব্যবসাও তো তাদের করছেন। সবচেয়ে বড় বিনিয়োগ হচ্ছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের মানে ভিয়েতনামে সবচেয়ে বেশি বিনিয়োগ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের। আপনার চ্যানেল নিউজ এশিয়ার সিঙ্গাপুরের যে চ্যানেল, সেখানে গত পরশুদিন একটা রিপোর্ট এসছে যে ভিয়েতনাম কেন পৃথিবীর শক্তিগুলোকে কাছে টানতে পারে, কেন ওখানে প্রেসিডেন্ট বাইডেন আসেন, কেন পুতিন আসেন, কেন শি জিনপিং আসেন। ভিয়েতনাম এভাবে মানে নিজেকে তৈরি করেছে। কিন্তু তার কিন্তু আপনারা যদি মেইন এটা দেখেন, যে তার যে দানাং পোর্টে এই যে বললাম যে আমেরিকান জাহাজ রেখেছে, যুদ্ধ জাহাজ কেন রেখেছে? তার কারণ 1979 সালে চীন ভিয়েতনাম আক্রমণ করেছিল। তা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা কি, যারা স্বৈরশাসনের পক্ষে বিবৃতি দিয়েছিল, আবার সেন্ট পিটার্সবার্গে মিটিং করছে এখন, এই মিটিংটা করছে কিন্তু বাংলাদেশের ভয়ে। আমি আপনাকে বলে দিচ্ছি, বাংলাদেশে যে এখানে যে আমেরিকানরা নড়াচড়া করছে, অজিত দোভাল দৌড় দিয়েছে ওখানে, যে আমাদেরকে চীনের সাথে সম্পর্ক ঠিক করতে হবে, আর কিছু না। জি, আমরা ছোট্ট একটা বিরতিতে যাব। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, একটু পরেই ফিরবো, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আরেকবার স্বাগত নিউজ অ্যান্ড ভিউজে। আমরা আলোচনা করছি, স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ এবং আছেন জনাব আবু রুস্ত। বিরতির আগে আমরা আবু রুস্তের সঙ্গে আলাপ করছিলাম, আমরা আলোচনা করব ডক্টর মাহবুবুল্লাহর সঙ্গে। যেই প্রসঙ্গ নিয়ে আলোচনা করছিলাম, যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং ভৌগোলিক অবস্থানগুলোর বিষয় নিয়ে, আমরা এবার একটু অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর এখনকার যে অবস্থা, সেটা নিয়ে একটা আলাপ করতে চাই। আমরা মাঝখানে দেখছি কয়েকদিন থেকেই বিভিন্ন মহল বিভিন্ন রকম দাবি দেওয়ার প্রশ্নে সরকারের কাছে দাবি জানাচ্ছে। আমরা তৈরি পোশাক খাতের কয়েকদিন ধরে অস্থিরতাও দেখছি। আসলে এর পেছনে কি কোনো কারণ থাকতে পারে? না, দেখুন, কোনো সমাজে বা কোনো দেশে যখন কিছু ঘটনা ঘটে, এই সব ঘটনার জন্য যেটাকে বলা হয় এক ধরনের অভ্যন্তরীণ কারণ থাকে। আবার এর বাইরে যেটা বহিঃশক্তি বা বাইরের যে প্রভাব, সেটাও কিন্তু থাকে। মানে কোনো বাইরের শক্তি আপনার দেশে হস্তক্ষেপ তখনই করতে পারবে যখন আপনার ভেতরে দুর্বলতা থাকবে। আবার এই দুর্বলতা যদি আপনি কাটিয়ে উঠতে পারেন, তাহলে কিন্তু বাইরের শক্তি সেভাবে কিছু করতে পারে না। এখন এবার যেটা আমরা সন্দেহ করি, এবং আমার মনে হয় এই সন্দেহের একটা বাস্তব ভিত্তি আছে, সেটা হচ্ছে সরকার পরিবর্তনের পর এবং এই অন্তর্বর্তী সরকার আসার পর আমরা লক্ষ্য করলাম একের পর এক কিছু ঘটনা ঘটছে। যেমন একটা তো আমরা দেখলাম যে আমাদের পুলিশ বাহিনী প্রায় সম্পূর্ণভাবে নিস্তেজ হয়ে গেছে, ভেঙে গেছে, এবং এখনো 1 লক্ষেরও অধিক মানে পুলিশ তারা কাজে যোগ দেয় নাই, এখনো সক্রিয় ভূমিকা রাখছেন অনেক জায়গায়। এবং যারা কাজে যোগ দিয়েছে তারাও কিন্তু সেভাবে সহযোগিতা করছে না। কেউ বলছেন এটা তাদের মনোবলের অভাব, মোরালের লস। কেউ বলছেন তারা ভয় পাচ্ছে, কারণ তারা যেভাবে আচরণ করেছে জনগণের সঙ্গে, আবার যদি তারা জনগণের মাঝে কোনো কাজকর্ম করতে যায়, তাইলে তারা মারধরের আশঙ্কা করছে, জীবন শঙ্কা করছে। এইটা আমরা আবার কি দেখলাম, যে একটা ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ছোট্ট একটা ঘটনা, একটা রোগী নিয়ে একটা কাণ্ড হয়েছে, এবং সেটাতে ডাক্তারদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, এবং ডাক্তাররা যেটাকে বলা হয় একেবারে শাটডাউন ঘোষণা করেছে, সারা বাংলাদেশে শাটডাউন ঘোষণা করেছে। এটা খুবই একটা বিপজ্জনক একটা উদ্যোগ ছিল, এবং এটা যদি কন্টিনিউ করতো এবং এটা যদি দ্রুত সমাধান না হতো, তাহলে কিন্তু এইটা বাংলাদেশের জন্য আরেকটা নিরাপত্তা সমস্যার সৃষ্টি করত। এবং একইভাবে আপনার এরকম আরো কিছু ঘটনা এখানে আছে, আনসারের ঘটনাটা আছে। তো এই যে ঘটনাগুলো ঘটছে, এইটা আমার ধারণা যে আওয়ামী লীগের পক্ষে এখন আর ব্যাপকভাবে মানুষকে সমবেত করে সাধারণভাবে যে রাজনীতি করা, সেটা সম্ভব না। এখন ভারতের যে মানে গোয়েন্দা সংস্থা,
তারা তাদের যে এজেন্টসরা আমাদের দেশে ব্যাপকভাবে গত 16 বছরে প্রবেশ করেছে, এর আগেও প্রবেশ করেছে, কিন্তু এত ব্যাপকভাবে ম্যাসিভলি আর কখনো প্রবেশ করে নাই। এবং এরা এখন তো সন্দেহ করা হচ্ছে যে পুলিশ বাহিনীরও একটা বড় অংশ মানে এটা ভারতীয় পুলিশ, এরকম একটা সন্দেহ সবার মধ্যে। এবং এইগুলো মানুষের মনে এই সন্দেহগুলো আছে। সরকারের উচিত এইসব ব্যাপারে ক্ল্যারিফিকেশন দেওয়া, আসলে ঘটনাটা কি, সত্যটা কোথায়। তো আমার নিজের ব্যাখ্যা হচ্ছে যে এই ধরনের ঘটনাগুলো একের পর এক ঘটিয়ে যেটা করা, যে এই সরকার তো সব লেজে গোবরে করে ফেললো, এই সরকার তো সব জায়গায় ব্যর্থ হচ্ছে, ঠিকমতো কাজ করতে পারছে না, তো সুতরাং আমাদের জীবন সেইভাবে আর আমরা যতটা আশা করেছিলাম, কারণ মানুষের এক্সপেকটেশন তো অনেক হাই, প্রত্যাশা তো অনেক উঁচু, সেই তুলনায় যদি ডেলিভারি না হয়, পারফরমেন্স না হয়, তাইলে কিন্তু সাংঘাতিক হতাশার সৃষ্টি হয়। এবং হতাশার থেকে আরও যেটাকে বলে অ্যালিনেশন, এটা বিচ্ছিন্নতা বোধ সৃষ্টি হয়। তো এই রকম অবস্থাতে কিন্তু শেষ পর্যন্ত শত্রু পক্ষেরই সুবিধা হয়। আমরা এখানে যে জিওপলিটিক্যাল যে অ্যাডভান্টেজ নেওয়ার কথা ভাবতেছি, এই অ্যাডভান্টেজ নিতে গিয়ে শুধু মানে কারোর সঙ্গে আমরা খুব ভালো সম্পর্ক করলাম, গলাগলি করলাম, তাতে কিন্তু হবে না। আমাদের ঘরের ভিতরের শক্তিটাকেও স্ট্রং করতে হবে এবং আমাদের দেশকেও একটা শক্তিশালী অবস্থানের দিকে নিয়ে যেতে হবে। সেটা সামরিকভাবে হতে পারে, রাজনৈতিকভাবে হতে পারে, ইকোনমিক স্থিতিশীলতার মধ্য দিয়ে হতে পারে, বা একটা সাস্টেইন লেভেল অফ ইকোনমিক গ্রোথের মধ্য দিয়ে হতে পারে। দেশের একটা শক্তি এবং দেশের মানুষের ভেতরে একটা ঐক্য, জনসাধারণ একটা ঐক্য, এই জিনিসটা যদি থাকে, তাইলে আমরা পৃথিবীর যে কোনো দেশের সঙ্গে আমরা ডিল করতে পারবো। আর সেটা ভারতের সঙ্গেই হোক, সেটা চীনের সঙ্গে হোক, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হোক, অন্য যে কোনো রাষ্ট্রের সঙ্গে হোক। কাজেই আমি তো মনে করি যে আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বা ফরেন রিলেশনের ক্ষেত্রে আমাদের দেশের ভেতরেরও অ্যালায়েন্সটা ঠিক রাখতে হবে। যেমন ভারত ঠিক রাখছে, এত কিছুর পর এই বিজেপি আর কংগ্রেসের এত দূরত্ব, এত মারামারি, এত সম্পর্ক খারাপ, তারপরেও কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশ ইস্যুতে তারা সব এক হয়ে গেছে। তো ওই রকম একটা রাজনীতি যদি আমরা এখানে তৈরি না করতে পারি, সেই রাজনীতির ভিত যদি আমরা স্থাপন করতে না পারি, তাইলে কিন্তু আমাদের কপালে খুব দুঃখ আছে। জি, স্যার যেটা বলছিলেন যে আপনিও তো বলছেন জিও পলিটিক্সের অ্যাডভান্টেজের ক্ষেত্রে নিরাপত্তার প্রশ্নে রাশিয়াতে গিয়ে মিটিং হচ্ছে। আসলে আমরা আমাদের জায়গায় এক হতে পারছি না কেন? এখনো এই যে বিভিন্ন অস্থিরতাগুলো হচ্ছে, সেইটা দমন করার ক্ষেত্রে কিংবা সেই ব্যাপারে আরেকটু নিরাপত্তা জোরদারের ক্ষেত্রে নিরাপত্তা বাহিনী এখনো কার্যকর ভূমিকা রাখতে পারছে না কেন? আচ্ছা, আমি এই ব্যাপারে স্যারের কথা সূত্র ধরে একটা মানে ভারতীয় একজন বিশিষ্ট একজন সামরিক বিশেষজ্ঞ শ্রীকান্ত মহাপাত্র, তার একটা কথা আমি বলি, যে তিনি নিজেই বলছেন যে বাংলাদেশের সরাসরি সামরিক হস্তক্ষেপের চাইতে ভারত রাজনৈতিক পর্যায়ে থাবা বিস্তার বেশি করতে পারে। মানে স্যার যেটা বললেন যে এটা এক্সটার্নাল কোনো কিছু, এই যে রাজনৈতিকভাবে থাবা বিস্তার করা, আপনি দেখেন যে ওরা একটা দল ছাড়া বাংলাদেশের আর কাউকে, কোনো মানুষকে, কোনো দলকে, কোনো কিছুকে কোনো গণাগন্তির মধ্যে নেয় না। এটা একটা বড় সমস্যা। আচ্ছা, তারপরে দ্বিতীয় হচ্ছে যে যদিও স্যার যেটা বলেছেন যে 1 লক্ষ পুলিশ যোগ দিন, এই কথাটা মনে হয় ঠিক না। তার কারণ আমি পুলিশ হেডকোয়ার্টারে আমার যারা চেয়েছি এবং তারা বলেছে যে না 99% কাজে যোগ দিয়েছে। কিন্তু এখানে সমস্যাগুলো পুলিশের যেটা হয়েছে, আসলে পুলিশ যেভাবে আপনার ফ্র্যাঙ্কেনস্টাইন বা দানবে পরিণত হয়েছিল, এরা এখন বা যেভাবে টাকা পয়সা করা শুরু করেছিল, আপনারা তো এটা নিজেই জানেন, সেগুলো থেকে এখন পারছে না, তারা কাজ কম করছে, তাদের অনেক মানে নিষ্ক্রিয় মানে থাকছে, তারা কোনোভাবেই তাদেরকে নড়ানো যাচ্ছে না, এমন একটা মানে ভাব তাদের চলে এসছে। বেশিরভাগ এরকম আছে এবং তাদের বলছে হ্যাঁ আমাদেরকে ওই জায়গায় অপমান করা হচ্ছে, আমাদেরকে এটা বলা হচ্ছে, সেটা বলা হচ্ছে। যে ভাবে তারা সাধারণ বাচ্চাদের উপর গুলি করেছে, তারপরে যে তাদেরকে মানে বাংলাদেশ রাষ্ট্র এবং বাংলাদেশের জনগণ আরো কিছু করেনি, তাদেরকে আবার সসম্মানে তাদের জায়গায় ফেরত আসতে দিয়েছে এবং তাদেরকে কাজ করতে দিয়েছে, তাদেরকে তো লজ্জিত হওয়া উচিত ছিল। সেটা না হয়ে তারা উল্টো আরো এই অ্যাকুজেশনগুলো করছে।
এবং এগুলা করে তারা করছে কি আমাদের আভ্যন্তরীণ নিরাপত্তাটাকে আসলে বিক্ষিপ্ত বা দুর্বল করে দিতে চাচ্ছে। তবে কিছু উদ্যোগ সরকারের পক্ষ থেকে আছে যেটা আমরা লক্ষ্য করছি, যে আপনার কিছু কিছু পদে তারা আগের যারা পদ বঞ্চিত ছিলেন বা সাইডলাইন হয়েছিলেন তাদেরকে আবার আনা হচ্ছে, তারপরে আস্তে আস্তে কাজগুলো করা হচ্ছে। আরেকটা জিনিস তৈরি হচ্ছে যে আপনার যে টাকা পয়সা দুর্নীতির বিভিন্ন জায়গায় আছে, যেমন এই যে গতকালকে মনে হয় আপনার যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী যে ছেলে ধরা পড়েছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেব তো ধরা পড়েননি এখনো। আমি যতটুকু খবর পেয়েছি যে তার কয়েক হাজার কোটি টাকা ঢাকার বিভিন্ন জায়গায় রাখা আছে, এবং এইগুলো থেকে এই যে আশুলিয়া বা বিভিন্ন জায়গায় শ্রমিক এই সমস্ত জায়গায় আপনার ঘটনার জন্য টাকা যাচ্ছিল। আপনারা হয়তো এটা আর কিছু দিনের মধ্যে আরো কিছু দেখতে পারবেন। এই টাকাগুলো তারা খরচ করছে। শাহজাহান খানকে যে মানে ধরা হয়েছে, যে আগের যে মন্ত্রী ছিল শাহজাহান খান, আপনার বহু এরকম টাকা শ্রমিকদের পিছনে, বাস শ্রমিকদের পিছনে বিভিন্ন জায়গায় খরচ তারা করতো বা করে। এরকম জিনিস থাকবে, এইগুলো জিনিস হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এখন যারা আছেন সরকারে তাদেরকে আসলে নিরাপত্তা, আভ্যন্তরীণ নিরাপত্তাটা নিশ্চিত করার দিকে সবার আগে মনে হয় জোর দেওয়া দরকার, অন্য যে কোনো জিনিসের থেকে। আপনার সংবিধান সংশোধন যে কমিটি মানে আপনি করে দিয়েছেন, কমিশন বা অন্যান্য যে কমিশন করছেন, তারা তো কাজ করবেনই, তাদের কাজ তারা করবেন, চলতে থাকবে। কিন্তু এই যে নিরাপত্তা বিষয়টাতে উপদেষ্টা এবং আপনার এই উপদেষ্টা মণ্ডলী সবার আগে নজর দেওয়া দরকার, যে আমাদের আগে পুলিশ বাহিনী আমরা ঠিক করবো কেমনি। দরকার পড়লে নতুন লোক নেন, তাড়াতাড়ি তাদেরকে ট্রেনিং দেন, স্বল্প ট্রেনিং দিয়ে দাঁড় করান, যেভাবে হোক তাদেরকে মনোবল বৃদ্ধি করেন। যারা অপরাধ করেছে শুধু তাদেরকে ধরেন, আবার যারা অপরাধ করেনি, যারা নিরীহ পুলিশ, তাদেরকে আপনার অযথা অপবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। মানুষের সাথে আস্থাটা ফিরিয়ে আনাও সেটাও একটা বড় ব্যাপার, দরকার। আপনি তারপরে গোয়েন্দা সংস্থাগুলোকেও আপনি ঠিকমতো ওইভাবে সক্রিয় করেন, দরকার পড়লে অন্যভাবে লোক নেন, যেগুলো আমরা প্রায় বলে আসছি। আপনি যদি সশস্ত্র বাহিনীর আরও বেশি সহায়তা নিতে হয়, যে তাদেরকে আরও কিছু করতে হবে, তাহলে তাদেরকে সেভাবে কাছে ডাকেন। তাদেরকে দরকার পড়লে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আপনারা যদি দিতে পারে সরকার, তাদের ইচ্ছা হয়, তাহলে সেভাবেও কিছুটা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হতে পারে। যেমন ধরেন আজকেও একটা সরকার মানে ঘোষণা দিয়েছে যে প্রত্যেক একটা জেলায় ডিসিকে নির্দেশ দেওয়া হচ্ছে মাজার ভাঙা যেন প্রতিরোধ করা যায়। আমি গতকালকে একজন সেনা অফিসারের কাছ থেকে, একজন সিনিয়র সেনা অফিসারের কাছ থেকে শুনেছি যে প্রত্যন্ত এলাকায় অনেক জায়গায় দেখা যাচ্ছে হঠাৎ করে কিছু লোক এসে মাজার ভেঙে দিচ্ছে। আপনি বলতে এখন যারা করছেন এরা কারা? এটা তো আমাদের দেশে কখনো কোনো ইস্যু ছিল না। আপনি বলেন এটা কোনো ইস্যু ছিল? এটা তো কোনো ইস্যু না, কিন্তু ইস্যুটা তৈরি করা হচ্ছে। মানে ইস্যুটা তৈরি করা হচ্ছে এমনভাবে যে বহির্বিশ্বে যাতে বলা হয় যে এখানে এই যে সালাফিদের মানে অনুপ্রবেশ খুব বেশি ঘটেছে, আইএস এর মতো লোকজনের বেশি এখন মানে তাণ্ডব শুরু হয়েছে, সুতরাং একটা ডিফেম করার চেষ্টা। এখন আপনাকে আবার ওই ব্যাক টু দ্য মানে স্কোয়ার ওয়ানে ফেরত যাবে। ডিফেম করার কে আমাদেরকে ডিফেম করতে চায়? কারা আমাদেরকে বারবার এই যে সংখ্যালঘু ইস্যু, ধর্মীয় আমরা মৌলবাদী হয়ে যাচ্ছি, আমাদের বাঙালি মুসলমানরা এটা করছে সেটা করছে, এটা কারা আমাদেরকে বারবার সারা পৃথিবীর কাছে প্রচার করেছে? ওই জায়গায় যদি যান, রুটটা দেখবেন যে ওই জায়গায় যেটা স্যার বলছিলেন। তাহলে আবারও আসি যে ওই রুট থেকে যদি আপনি প্রতিহত করতে চান, তাহলে আপনাকে সাহায্য লাগবেই, আপনাকে মেনুভার করতে হবে। আপনাকে কেউ কোলে চড়িয়ে নিজে দুধ খাইয়ে দেওয়া যাবে না বোতলে। আপনাকে চাইতে হবে যে আমার দুধ দরকার, আমাকে বোতলে দুধ দাও। আমরা সেটা এখনো মনে হয় চাচ্ছি না। এটাই আমরা যে এই নিরাপত্তা প্রশ্নে স্যার, আমরা 5 তারিখে পরে দেখেছি অনেক জায়গায় সংখ্যালঘু আক্রমণের বিষয়, কিংবা এটা বড় করে ফলাও করে ভারতীয় গণমাধ্যম কিংবা বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হয়েছে, যেটাকে বিভিন্ন সময় যেটার সত্যতা নিয়ে অনেক ধরনের প্রশ্ন উঠেছে। এই ধরনের বিষয়গুলো সামনে আসছে কেন? এটা কি আসলে সরকার এটা নতুন কোনো বিষয় না। আমি বলি ভারতের এই আচরণ নতুন কোনো বিষয় না। চিত্তরঞ্জন সুতার নামে এক ব্যক্তির কথা আপনাদের মনে থাকার কথা, এবং কালিদাস বৈদ্য, এই দুই ব্যক্তি তারা কলকাতায় বসে এবং বাংলাদেশও অনুপ্রবেশ করে বিভিন্ন সময় তারা কলকাতাতে মিছিলের আয়োজন করেছে। মানে এই বাংলাদেশ থেকে যেই সব হিন্দুরা বা সংখ্যালঘুরা পশ্চিমবঙ্গে বা বিভিন্ন জায়গায় চলে গেছে, তাদেরকে অর্গানাইজ করে বাংলাদেশের বর্ডার পর্যন্ত মিছিল করে নিয়ে আসছে। তারা তখন দাবি করত যে বাংলাদেশের 3-4টা জেলা, 4-5টা জেলা, এটা দক্ষিণ পূর্ব অঞ্চলে, এটাকে নিয়ে একটা আলাদা রাষ্ট্র করা, সেই রাষ্ট্রটা হবে বঙ্গভূমি। এই বঙ্গভূমির এই আন্দোলন এটা বহুকাল থেকে, এরশাদের আমল থেকে, এমনকি জিয়ার আমল থেকে এই জিনিসগুলো, এই প্রচেষ্টাগুলো ছিল। অতি সম্প্রতি হাল আমলে তারা আবার স্লোগান তুলেছে, আর একটা নতুন ধরনের স্লোগান, সেটা হচ্ছে যে তারা আরেকটা হিন্দু ভূমি বা বঙ্গভূমি টাইপের একটা এলাকা চাচ্ছে। সেই এলাকাটা হবে আমাদের বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলটা।
এবং সেখানে ওই দিনাজপুর, রংপুর যে জেলাগুলো আছে, হ্যাঁ, এগুলো নিয়ে তারা একটা রাষ্ট্র তারা তৈরি করতে চায়। এখন মজার ব্যাপার হচ্ছে এই যে অংশটা বাংলাদেশের, এটা নিয়ে যে তারা এই মানে একটা আর পৃথক রাষ্ট্রের দাবি তুলেছে, এই দাবি তোলার পেছনে আমি আরেকটা সম্পর্ক, আরেকটা রিলেশন আমি দেখছি। সেটা হচ্ছে যে চিকেন নেকটা আছে, যেটাকে সবাই বলে যে ভারতের উত্তর পূর্ব ভারত বা সেভেন সিস্টার্স কেন্দ্রিক যে নিরাপত্তা, সেটা সবচেয়ে দুর্বল একিলিস হিল যেটা, সেটা হচ্ছে ওই জায়গাটা। তো ওইখানটায় যদি তারা সেইরকম একটা কিছু ঘটিয়ে ফেলতে পারে, তাইলে কিন্তু তাদের জন্য নর্থ ইস্টে তাদের যে অ্যাক্সেস, তাদের যে ঢোকার ব্যবস্থা, চলাচলের ব্যবস্থা এবং বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম নিয়ে যাওয়ার ব্যবস্থা, এগুলো তারা পাকাপোক্ত করতে পারে। কাজেই আমরা এই জিনিসগুলোকে এটা নতুন জিনিস মনে করার কারণ নাই, তবে নতুন করে আবার মাথাচাড়া দিয়েছে এই কথাটা আমরা বলতে পারি। হ্যাঁ, আমরা কি দেখলাম এই মানে শেখ হাসিনার সরকারের পতনের পরেই দেখা গেল ব্যাপক সংখ্যক মানে সংখ্যালঘুদেরকে একত্র করে একটা সমাবেশ করার চেষ্টা হচ্ছিল, এবং একবার না, দুইবার, তিনবার, এমনকি চট্টগ্রামেও এই ধরনের চেষ্টাগুলো হয়েছে। এবং ভারতীয় পত্রিকায়, মিডিয়াতে তারস্বরে বলা হচ্ছে যে বাংলাদেশের কোন জেলায় কতটা আক্রমণ হয়েছে, এবং আমাদের এখানকার কিছু সাংবাদিকও তাদের সঙ্গে গলা মিলিয়ে বিভিন্ন ফেসবুকে এটাতে পোস্ট দিচ্ছে কোন জেলায় কতটা মন্দির আক্রান্ত হয়েছে, কোন জেলায় কতটা সংখ্যালঘুদের বাড়ি আক্রান্ত হয়েছে এসব। এবং বাংলাদেশ সরকার এটা প্রতিবাদ জানিয়েছে এবং অস্বীকার করেছে, এবং ডক্টর ইউনূস তো এইটুকুও বলেছেন যে আপনারা নিজেরা এসে এখানে দেখে যান। অনেকে এটার বিরূপ সমালোচনা করেছে যে এটা উনি দুর্বলতা দেখিয়েছেন, আবার অনেকে বলছে যে এটা না বলা ছাড়া আর কি উপায় ছিল, অন্য কি কথা বলা যেত। তো আবার এইটারও পেছনে যাওয়ার জন্য যেটা করে সেটা হচ্ছে ইন্ডিয়ার আলটিমেট লক্ষ্যটাকে, আলটিমেট লক্ষ্য কিন্তু অখণ্ড ভারত। হ্যাঁ, এই অখণ্ড ভারতের পথে তারা ধাপে ধাপে এগোচ্ছে, ধীরে ধীরে এগোচ্ছে, এবং এইটা তারা অ্যাচিভ করবে বলে তারা মনে করে। হ্যাঁ, শুধু তাই না, এই বিশ্বাস নেহেরুর ছিল, এই বিশ্বাস পরবর্তীকালের ইন্ডিয়ান লিডারশিপের ছিল, এগুলো হিস্টোরিক্যালি রেকর্ডেড। অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির রেজলিউশন এবং বিভিন্ন মানে নেহেরুর বক্তব্য, নেহেরু বলেছিল যে পার্টিশন অফ ইন্ডিয়া ইটস এ ভেরি টেম্পোরারি ফেনোমেনা, মানে অতি মানে স্বল্পস্থায়ী একটা ব্যাপার, একটা সময় আসবে দেখা যাবে যে এইসব কিছু থাকছে না। কারণ তখন নেহেরুকে দায়ী করা হচ্ছিল ভারত ভাগের জন্য, যে নেহেরুর অবস্থানের জন্য ভারত ভাগ হয়েছে, জিন্নাকে এই কঠিন পথে যেতে হয়েছে। তো এইটা বাংলাদেশ ভারতের যে সম্পর্ক, এইটা ইতিহাসের উপর নির্ভরশীল। তা অনেকে বলে, ইতিহাসের কথা বলতে গিয়ে বলে যে আমরা তো একসঙ্গে ছিলাম, সুতরাং আমরা তো একই লোক, আমরা চেহারা শুরুতেও প্রায় কাছাকাছি লোক, যেটাকে বলে যে অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য। কিন্তু সেই অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের কথা তো আমরা এখন আর বলতে পারছি না, কারণ যেই ধরনের আচরণ করা হচ্ছে, যেই ধরনের আগ্রাসী আচরণ আমাদের উপর করা হচ্ছে, এবং শত্রুতামূলক আচরণ যেটা করা হচ্ছে, এইটা তো মানে একটা সভ্য দেশের কাছ থেকে আশা করা যায় না। এবং ভারত যদিও নিজেকে একটা সিভিলাইজেশনের স্টেট হিসেবে দাবি করে যে তারা একটা মহান সভ্যতার উত্তরাধিকারী, কিন্তু আসলে তাদের আচরণের মধ্যে সেই সভ্যতার লেশমাত্র আছে বলে আমার মনে হয় না। এবং আপনি দেখেন ভারতের চারদিকে যতগুলি ক্ষুদ্র রাষ্ট্র আছে, সেটা নেপাল বলেন, নেপালও হিন্দু রাষ্ট্র, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, কার সঙ্গে তার সুসম্পর্ক আছে? আজকে অসংখ্য ধন্যবাদ আলোচনার জন্য, অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, অসংখ্য ধন্যবাদ জনাব আবু রুশদ আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকে নিউজ অ্যান্ড ভিউজ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।